আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত আজকের ক্লাসে। আমি তোমাদের সাথে গত ক্লাসে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের 3টি ভারসাম্য অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো কি কি ছিল? অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন এবং লোকসান সহ ভারসাম্য অর্জন। তবে সেটা কি দিয়ে করেছিলাম? সাংখ্যিক মান দিয়ে ভারসাম্যগুলো নির্ণয় করেছিলাম। আজকে সেখান থেকে এক ধরনের ভারসাম্য নিয়ে আলোচনা করব, যেটা কি তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্বল্পকালে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম লোকসান সহ ভারসাম্য অর্জন করতে পারে কি, বা অর্জন করা সম্ভব কি? এখন দেখো, আমি সেটার উত্তরটা তোমাদের দিচ্ছি এবং সেটা কেন করে থাকে সেটার উত্তরটাও দিয়ে দিচ্ছি, বা তোমাদেরকে জানাচ্ছি কিভাবে সেটা সম্ভব। দেখো, স্বল্পকালে একটি ফার্ম লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যেতে পারে বা চালিয়ে যাওয়া সম্ভব। কিভাবে সেটা, বা কেন চালিয়ে যাবে? দেখো, স্বল্পকালে গড় খরচের সাথে দুটা খরচ অন্তর্ভুক্ত থাকে, বা গড় খরচের দুটা অংশ রয়েছে। একটা হলো গড় স্থির খরচ, আর একটা হলো গড় পরিবর্তনীয় খরচ। গড় স্থির খরচটা কি ধরনের খরচ? মনে করো, উৎপাদন বন্ধ করে দিল, যে স্থির উপকরণের জন্য যে খরচগুলো রয়েছে বা যে খরচটা রয়েছে সেটাই হলো কি স্থির খরচ বা গড় স্থির খরচ। সেটাকে কি বলবো আমরা? গড় স্থির খরচ, যাকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা খরচ রয়েছে, সেটা হলো কি গড় পরিবর্তনীয় খরচ। যে পরিবর্তনীয় উপকরণের হ্রাস বৃদ্ধি করে আমরা কি করতে পারি স্বল্পকালে, ফার্ম কি করতে পারে? উৎপাদন চালিয়ে যেতে পারে বা উৎপাদন বাড়াতে বা কমাতে পারে। এখন উৎপাদনে পরিবর্তনের ফলে যে খরচের যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো? পরিবর্তনীয় খরচ বা গড় পরিবর্তনীয় খরচ। সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এবিসি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা বুঝেছ কোনটা গড় স্থির খরচ এবং কোনটা গড় পরিবর্তনীয় খরচ। এক কথায় বলতে গেলে, গড় স্থির খরচটা হলো স্থির উপকরণের জন্য যে খরচ, যেটা উৎপাদন না করলেও ফার্মকে বহন করতে হয়, সেটাই হলো স্থির খরচ। আর পরিবর্তনীয় উপকরণের জন্য বা উৎপাদনে পরিবর্তন করলে খরচের যে পরিবর্তন হয় সেটা হলো কি পরিবর্তনীয় খরচ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, এই গড় স্থির খরচের মধ্যে কোন দুটা খরচ অন্তর্ভুক্ত থাকে? এই যে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনীয় খরচ। এখন দেখো, কেন ফার্ম এর যে লোকসান সহ ভারসাম্য অর্জন করবে বা লোকসান সহ উৎপাদন চালিয়ে যাবে? আমরা বললাম যে গড় স্থির খরচটা কয়টা ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। কোন সময়ে? স্বল্পকালে। আমরা তোমাদের বলেছিলাম স্বল্পকাল বলতে কোনো নির্দিষ্ট কোনো সময়কে বোঝায় না। স্বল্পকাল বলতে যে সময়ে দুটি উপকরণই থাকে, স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ, দুটি উপকরণে থাকে এবং স্থির উপকরণে কোনো কি করা যায় না, পরিবর্তন করা যায় না, সে সময়টাকে কি বলবো আমরা? স্বল্পকাল। দেখো, এই যে গড় পরিবর্তনীয় খরচ, এই গড় পরিবর্তনীয় খরচ এটার সাথে যদি এই গড় স্থির খরচ, এই দুটার যে কোনো একটি গড় পরিবর্তনীয় খরচের সাথে যদি গড় স্থির খরচে কিছু অংশ উঠে আসে, তাহলে আমরা ফার্মে কি হবে? লোকসান সহ ভারসাম্য অর্জন করা সম্ভব হবে, বা লোকসান সহ কি করা সম্ভব? উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব। এবং এটাই কি হবে? উচিত হবে। কারণ তাতে করে কি তার কি হয়? লোকসানের পরিমাণটা কম হয় এবং সে কি করতে পারে? সুসময়ের জন্য লোকসান কম করে, যাতে সুসময়ের জন্য সে কি করতে পারে? অপেক্ষা করতে পারে। যদি সে উৎপাদন বন্ধ করে দেয় বা লোকসান সহ ভারসাম্য অর্জন না করে, তাহলে তার কি উৎপাদন বন্ধ করে দিল, এই স্থির খরচে পুরোটাই কি করতে হবে? বহন করতে হবে। স্থির খরচে পুরোটাই কি করতে হবে? বহন করতে হবে। যার কারণে তার কি হবে? লোকসানের পরিমাণ আরো বেশি হবে। যদি কি এই গড় পরিবর্তনীয় খরচের সাথে যদি গড় স্থির খরচের কিছু অংশ উঠে আসে, তবে তার কি হবে? উচিত হবে উৎপাদন চালিয়ে যাওয়া কি হবে? উচিত হবে, এবং সেভাবে ভারসাম্য অর্জন করা সম্ভব। এখন যদি এই যে গড়
পরিবর্তনীয় খরচে যদি গড় স্থির খরচে কোনো অংশই উঠে না আসে, তাহলে সে কি করবে না, লোকসান সহ উৎপাদন চালিয়ে যাবে না। কারণ তার কাছে এখন উৎপাদন চালিয়ে যাওয়া যা না চালালো সেই একই লোকসানই হচ্ছে। সুতরাং কি, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন সময়ে ফার্ম কি করবে, উৎপাদন লোকসান সহ উৎপাদন চালিয়ে যাবে এবং কোন সময় লোকসান সহ উৎপাদন করবে না। আমি তোমাদের একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা চিত্রের মাধ্যমে জানবো। দেখো, মনে করো একটি ফার্মে গড় স্থির খরচ স্থির খরচকে কি দ্বারা প্রকাশ করা হয়, এএফসি দ্বারা প্রকাশ করা হয়। সেটা মনে করো কত টাকা, 50 টাকা। আবার গড় পরিবর্তনীয় খরচ যেটাকে আমরা জানি যে কি দ্বারা প্রকাশ করা হয়, এবিসি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এটাও যদি কত হয়, 50 টাকা হয়, তো মনে করো কত, 50 টাকা। এখন দেখো এই দুটাকে যোগ করলে কত হয়, যোগ করলে কি পাওয়া যাবে, এসি পাওয়া যাবে। এসি মানে হলো কি, গড় খরচ। তো সমান কত হবে, 100 টাকা। এই দুটা যোগ করলে কত হবে, 50-এ 50-এ যোগ করলে কত হয়, 100 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এখন মনে করো বাজার দাম বা গড় দাম কত। মনে করো কত টাকা, 80 টাকা। কত টাকা, 80 টাকা। কত টাকা, 80 টাকা। তো বাজার দাম কত টাকা, 80 টাকা। এখন তাহলে আমাদের খরচ হয়েছে কত টাকা, খরচ হয়েছে কত টাকা, 100 টাকা। এখন বাজার দাম পাচ্ছি কত টাকা, 80 টাকা। এখন 100 টাকা থেকে 80 টাকা বিয়োগ দিলে কত হয়, 20 টাকা। এখন দেখো তাহলে উৎপাদন যদি চালিয়ে যায় তাহলে তাকে লোকসান দিতে হচ্ছে কত, 20 টাকা। কিন্তু সে যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তাকে কি করতে হবে, এই যে গড় স্থির খরচের কি পুরাটাই 50 টাকা তাকে কি করতে হবে, লোকসান দিতে হবে। তাকে কত টাকা লোকসান দিতে হবে, 50 টাকা লোকসান দিতে হবে। তাহলে তার কি উচিত না যে এই 20 টাকা লোকসানটা দেওয়া, যে 50 টাকার চেয়ে, তার মানে কি 50 টাকার চেয়ে তার উচিত হবে কি 20 টাকা লোকসান দেওয়াটাই কি হবে, উচিত হবে। কারণ তাকে উৎপাদন বন্ধ করে দিলে কি করতে হচ্ছে, এই গড় স্থির খরচে 50 টাকায় কি করতে হচ্ছে, লোকসান দিতে হচ্ছে, যার কারণে তার কি হবে, লোকসানের পরিমাণটা বেশি হবে। এই জন্য সে কি করবে, উৎপাদন চালিয়ে যাবে এবং সুদিনের জন্য অপেক্ষা করবে। এই অবস্থাটাকে কি বলা হয়, ফার্মের লোকসান সর্বনিম্নকরণ অবস্থাও বলা হয়। আবার দেখো আরেকটা কথা, কখন তাহলে কতক্ষণ পর্যন্ত সে লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যাবে বা কতটুকু খরচ হলে সে লোকসান সহ উৎপাদন চালিয়ে যাবে, সেটাও তো একটা প্রশ্ন, তাই না। এখন দেখো এই যে গড় স্থির খরচ কত টাকা, 50 টাকা, তাই না। এখন গড় পরিবর্তনীয় খরচ কত, 50 টাকা। এখন যদি সে উৎপাদন চালিয়ে যায় তাহলে যদি বাজার দাম 50 টাকা হয়, বাজার দাম যদি 50 টাকা হয় তাহলে তার কি উৎপাদন চালিয়ে যাওয়া উচিত হবে, কখনো না। কারণ সে এখন উৎপাদন করলেও যা পাচ্ছে, উৎপাদন বন্ধ করে দিলেও সেই একই লোকসান
হচ্ছে, সুতরাং কি তার কি হবে না, এখন আর লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যাওয়া উচিত হবে না, কারণ তার কাছে উৎপাদন চালিয়ে গেলে যে লোকসান হচ্ছে, উৎপাদন বন্ধ করে দিলে সেই একই লোকসান হচ্ছে, কারণ তার কি হচ্ছে, এই গড় পরিবর্তনীয় খরচটা উঠে আসলো, গড় স্থির খরচে কি কোনো অংশই উঠে আসতেছে না, গড় স্থির খরচে কি কোনো অংশই উঠে আসতেছে না, তাই সে কি করবে না, এই অবস্থায় আর উৎপাদন চালিয়ে যাবে না, এই অবস্থায় আর কি করবে না, কোনোভাবে সে উৎপাদন চালিয়ে যাবে না। এই অবস্থাটা কি কি বলা হয়, ফার্মের উৎপাদন বন্ধের জায়গা বা শাটডাউন পয়েন্ট বলা হয়, ঠিক আছে, বা উৎপাদন বন্ধের স্তর বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো চিত্রের মাধ্যমে সেটা কিভাবে ব্যাখ্যা করা যায়। আমরা স্বাভাবিকভাবে ওই যে লোকসান সহ ভারসাম্যের যে চিত্রটা আমরা এখন প্রথমে সেইভাবে চিত্রটা এঁকে নেব। আমরা প্রথমে চাহিদা রেখাটা এঁকে নিই। যেটা কি ভূমি অক্ষের সমান্তরাল হয়, ভূমি অক্ষে কি থাকবে, উৎপাদনের পরিমাণ, এবং লম্ব অক্ষে থাকবে দাম এবং ব্যয় এবং আয়। আগের মতোই, ঠিক আছে। এখানে কি, এটা হলো উৎপাদনের পরিমাণ। এখন দেখো আগের মতো চিত্রটা এঁকে নিচ্ছি আমি। এটা হলো কি এসসি রেখা, আমরা এই বিন্দুটা প্রথমে খেয়াল করব, এই বিন্দুটা, এবং এখানে কি হবে, এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে কি করবে, এমসি রেখাটা ছেদ করবে। এটা কি রেখা, এস এমসি রেখা, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে কিন্তু এটা কিন্তু ভারসাম্য বিন্দু। কেন ভারসাম্য বিন্দু, আমরা এখানে আমাদের এই বিন্দুতে মনে করে এটা হলো এই বিন্দু, এই বিন্দুতে কি করেছে, ভারসাম্য দুটোর শর্তই পূরণ হয়েছে, কারণ এখানে এমআর সমান কি হয়েছে, এমসি হয়েছে, আবার এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে, তাই এটা হবে আমাদের কি ভারসাম্য বিন্দু। আমরা এই যে খরচ রেখার সাথে এই বিন্দুটা মিলিয়ে কি করব, উৎপাদনের পরিমাণ নির্ধারণ করব। উৎপাদনের পরিমাণ মনে করো কি Q0, আর এটা হলো ই হলো ভারসাম্য বিন্দু, এটা মনে করো এফ বিন্দু, ঠিক আছে। এটা মনে করো P0, ভারসাম্য দাম P0 এবং ভারসাম্য উৎপাদন পরিমাণ কি Q0। তাহলে কি হলো, এখানে খরচ অনুযায়ী দাম কত, খরচ রেখা অনুযায়ী দাম হলো P1, ঠিক আছে। এখন দেখো আগের মতো আমরা লোকসান সহ ভারসাম্যের জন্য যে চিত্রটা ছিল আমি কিন্তু সেভাবেই এঁকেছি, কিন্তু এই যে লোকসান সহ ভারসাম্য অর্জন করবে কি, এই ধরনের যদি প্রশ্ন আসে, তোমাকে কিন্তু একটু চিত্রটা আলাদাভাবে প্রশ্ন আসে, তোমাকে কিন্তু চিত্রটা একটু ব্যতিক্রম ভাবে আঁকতে হবে, যেটাকে আমরা কি বলেছি, গড় খরচের সাথে দুটা খরচ অন্তর্ভুক্ত থাকে, একটা হলো কি গড় স্থির খরচ, আর একটা হলো কি গড় পরিবর্তনীয় খরচ। এখন আমরা গড় পরিবর্তনীয় খরচটা আঁকবো। এই যে এই বিন্দুটা কি হবে, গড় পরিবর্তনীয় খরচ। তোমরা একটু সুন্দরভাবে রাবার পেন্সিল ব্যবহার করে, স্কেল ব্যবহার করে আঁকবা। আমার একটু আঁকা বাঁকা হয় কিংবা একটু অস্পষ্ট হয় মাঝে মাঝে। দেখো P2, এই অনুযায়ী গড় পরিবর্তনীয় খরচ অনুযায়ী দাম হলো কি P2। এটা কি রেখা, গড় BC, গড় পরিবর্তনীয় রেখা। তো এই অনুযায়ী তার কি গড় পরিবর্তনীয় খরচ হলো এতটুকু, এবং এই গড় খরচটা কোথায়, এইখানে, ঠিক আছে। তাহলে এখানে FCU উঠে আসতেছে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা চিত্রটা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা চিত্রের মাধ্যমে স্বল্পকালে লোকসান সহ উৎপাদনটা আমরা একটু ব্যাখ্যা দিই। ঠিক আছে, আশা করি এখন বোঝা যাচ্ছে। আমরা এই বিন্দুটার নাম দিব
জি, এখানে ই দিয়েছি, ই এফ জি। তোমরা যে কোনো নাম দিতে পারো, আমি এভাবে দিলাম, তোমরা যে কোনোটাই দিতে পারো, তবে সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করতে পারলে হলো। আচ্ছা, এখন দেখো এখানে এই বিন্দু অনুসারে, ই হলো ভারসাম্য বিন্দু, এই বিন্দু অনুসারে ভারসাম্য ধাম হলো P0 এবং ভারসাম্য উৎপাদন পরিমাণ হলো Q0। ঠিক আছে, এখন দেখো এখানে মোটাই কত হলো, তাহলে টি আর কত হলো। তোমরা তো জানোই এই ভারসাম্য বিন্দু অনুসারে টি আরটা আমরা জানবো, তাহলে এখানে দাম পি, দাম হলো P0, উৎপাদনের পরিমাণ হলো ও P0 এবং উৎপাদন পরিমাণ হলো ও Q0, যেটাকে আমরা কিভাবে লিখতে পারি, ও P0 ই Q0, ও সরি ই Q0। এখন দেখো তাহলে এখানে খরচ কত, মোট খরচ কত। মোট খরচটা আমরা সাধারণত আমরা কি কোন জায়গা থেকে হিসাব করি, এই যে অ্যাসি রেখার ওখান থেকে হিসাব, অ্যাসি রেখার এই যে বিন্দু থেকে আমরা খরচটা হিসাব করবো। এখানে দাম কত, ও P1 ইন্টু উৎপাদন পরিমাণ একই ও Q0, যেটাকে আমরা কিভাবে লিখতে পারি, ও P1 F Q0, F Q0, ও P1 F Q0। এই যে দেখো খরচ টাকা অনুযায়ী কি করব আমরা, এই যে টিসিটা বা ঘর ব্যয়টা বা সরি মোট ব্যয়টা বা মোট খরচটা হিসাব করব। দেখো আমরা তাহলে এখন আয় পেয়েছি কতটুকু, এতটুকু, খরচ পেয়েছি এতটুকু। খরচ হলো এখানে, এখান থেকে এখানে এতটুকু হলো, এটা হলো কি খরচ, কিন্তু আয়টা হলো কতটুকু, এতটুকু। তাহলে তার কতটুকু লোকসান হয়েছে, এই যে এই পরিমাণ কি হয়েছে, লোকসান হয়েছে। এটা কি তার লোকসান। লোকসান তাহলে কি এই অংশ থেকে এই অংশ থেকে এই অংশটা চলে গেলে কতটুকু লোকসান থাকে, এই এতটুকু কি তার কি হয়েছে, লোকসান হয়েছে। ঠিক আছে, এতটুকু তার কি হয়েছে, লোকসান হয়েছে, যেটা কি আমরা কিভাবে লিখতে পারি, লোকসান কত, যে এই অংশ থেকে এই পুরাটা অংশ থেকে এতটুকু অংশ যদি আয়ে অংশটা চলে যায়, এটা হলো কি আয়, আর এই পুরাটা অংশ হলো কি লোকসান। ঠিক আছে, খরচ। ঠিক আছে, এই পুরাটা অংশ হলো কি খরচ, তাহলে এই পুরাটা অংশ হলো খরচ, এতটুকু অংশ এটা হলো কি আয়। এখন এই আয় থেকে সরি এই খরচ থেকে যদি এই আয়টা চলে যায়, থাকে কতটুকু, এতটুকু, সেটা কিভাবে আমরা লিখবো, P0 P1 F E, P0 P1 P0 P1 F E, এই অংশ তার কি হয়েছে, লোকসান হয়েছে। দেখো এখানে এখন তার লোকসান হয়েছে এতটুকু, কিন্তু জি বিন্দুতে তার যদি উৎপাদন জি বিন্দুতে হয়, তাহলে তার কি হবে, এখানে কোনো এসি, দেখো এই বিন্দুতে কোনো, এই জায়গাতে এমসি এবং এই যে জায়গাটা একটু দেখিয়ে দিই Q1, এই বিন্দুতে জি ই এফ জি এইচ, মনে করো এই বিন্দুতে কিন্তু এসির কি কোনো কিছুই নেই, এসি রেখাটা এখানে নেই, কিরণ নেই, এসি রেখাটা এখানে নেই। তাই কি করবে না ফার্ম এই বিন্দুতে কখনো উৎপাদন করবে না, এই বিন্দুতে সে কি করবে, উৎপাদন বন্ধ করে দেবে। দেখো যদি সে এইখানে এই বিন্দুতে ভারসাম্য বিন্দু অনুযায়ী উৎপাদন করে, তাহলে তার লোকসান হয় কত, P0 P1 F E পর্যন্ত। কিন্তু সে যদি এস বিন্দুতে উৎপাদন করে, তাহলে তার কি হবে, এসি এর কোনো অংশ উঠে আসবে না, তাই এই এস বিন্দুটা কি হবে, তার উৎপাদন বিন্দু বন্ধের বিন্দু হবে। কিন্তু সে যদি এই ই বিন্দুতে উৎপাদন করার পর, ভারসাম্য বিন্দুতে উৎপাদন করার পর সে উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তাকে কি হতে হবে, এই যে P1 F G P2 পরিমাণ কি করতে হবে, লোকসান দিতে হবে। কি পরিমাণ লোকসান দিতে হবে,
P1F যদি জি বিন্দু অনুযায়ী তাকে কি লোকসান দিতে হবে? P1FG P1FG এই পরিমাণটাকে কি করতে হবে? লোকসান দিতে হবে। যদি উৎপাদন বন্ধ করে দেয়, এই বিন্দুতে ভারসাম্য অর্জন করার পর সে যদি উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তাকে কি করতে হবে? এই পরিমাণ কি P1FG পরিমাণ কি করতে হবে? লোকসান দিতে হবে, যেটা এই পরিমাণের চেয়ে কি বেশি। এই যে এই পরিমাণের চেয়ে এতটুকু কি লোকসানটা পরিমাণে বেশি, যার কারণে সে কি করবে না? উৎপাদন বন্ধ করবে না এবং এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে এই পরিমাণের লোকসান দিয়ে সে কি করবে? উৎপাদন চালিয়ে যাবে। তোমরা আর একটু খেয়াল করো, আবার একটু খেয়াল করো। দেখো, ফার্ম যদি এই বিন্দুতে ভারসাম্য লাভ করে, তাহলে তার আয় হয় কতটুকু? এতটুকু, ঠিক আছে, যেটা এখানে দেখিয়েছি। আবার কি তার কি খরচ হয় এতটুকু। এই যে এইখান থেকে এতটুকু পরিমাণ তার কি হয়? খরচ হয়, যেটা আমি এখানে দেখিয়েছি, যেটা এইখানেও দেখালাম, ঠিক আছে। P1FQ0 পরিমাণ কি হয়? তার খরচ হয়, কিন্তু আয় হয় কতটুকু? P0E Q0 পরিমাণ কি হয়? তার খরচ আয় হয়। তাহলে তার খরচ হলে এতটুকু, কিন্তু আয় হলে এতটুকু। তার লোকসান হয়, তাহলে তার কতটুকু? P0FE পরিমাণ। P0 বা এভাবে লেখা যায় P0 P1FE পরিমাণ কি তার কি হয়? লোকসান হয়, যার কারণে সে কি করবে? উৎপাদন চালিয়ে যাবে। তার কারণটা হলো কি, সে যদি উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তাকে কি করতে হবে? এই যে P1FG পরিমাণ কি করতে হবে? লোকসান দিতে হবে। তার কি এই যে ABC বা গড় পরিবর্তনীয় খরচের সাথে সাথে গড় স্থির খরচে কিছু অংশ এই যে বিন্দুতে ভারসাম্য অর্জন করলে উঠে আসে, কারণ এখানে এসি রেখাটা আছে, সেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তার কি এই যে এমসি রেখাটা এসি রেখাটাকে কি করেছে? সর্বনিম্ন বিন্দুতে ছেদ করেছে, যার কারণে তার কি হচ্ছে? এই গড় স্থির খরচেও কিছু অংশ উঠে আসতেছে। কিন্তু দেখো, এই যে P2 বিন্দু অনুযায়ী এই যে এস বিন্দুতে ABCটা উঠে আসতেছে, কিন্তু তার কি এই এসি এই রেখাটার সাথে কোনো এসি এর কোনো কি নাই, সম্পর্ক নাই, যার এই এস বিন্দুতে, যার কারণে তার কি হবে না? গড়ের সি খরচে কোনো অংশই উঠে আসবে না। তার কি এই পরিমাণ উৎপাদন করলে যে লোকসান হবে, তারপর কি উৎপাদন বন্ধ করে দিলে তার কি হবে? সে লোকসান হবে। তাই সে কি করবে? এই এস বিন্দুতে উৎপাদন আর করবে না, এবং সে এই পর্যায়ে কি করবে? দিবে উৎপাদন বন্ধ করে দিবে, যেটাকে শাটডাউন পয়েন্টও বলা হয়। ঠিক আছে, তাহলে সেটাকে কি বলা হয়? শাটডাউন পয়েন্টও বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো লোকসান সহ সে ভারসাম্য কেন অর্জন করবে এবং লোকসান সহ উৎপাদন কেন চালিয়ে যাবে। কারণ সেভাবে চালিয়ে গেলে তার কি হবে? লোকসান সর্বনিম্ন হবে এবং সে ভবিষ্যতে সুদিনের আশায় কি করতে হবে? সর্বনিম্ন লোকসানের মাধ্যমে অপেক্ষা করতে পারবে। না হলে তাকে কি করতে হবে? এই যে পুরাটাই অংশ, এই যে P1FG P2 পরিমাণ, তার মানে কি এই পরিমাণ তাকে কি করতে হবে? উৎপাদন বন্ধ করে দিলে লোকসান করতে হবে, কিন্তু সেই উৎপাদন চালিয়ে গেলে তার লোকসান হবে শুধুমাত্র এই অংশটুকু। সুতরাং তোমরা বুঝতে পেরেছো কতক্ষণ পর্যন্ত ফার্ম লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যাবে, এবং এস বিন্দু থেকে নিচে আসলে তাহলে কি এস বিন্দু নিচের দিকে সে কি করবে না? উৎপাদন চালিয়ে যাবে না। সেক্ষেত্রে তার কারণটা হলো তার উৎপাদন চালিয়ে গেলে যে খরচটা দিতে হচ্ছে, উৎপাদন বন্ধ করে দিল সেই একই খরচ বহন করতে হচ্ছে, যার কারণে সে কি করবে? উৎপাদন বন্ধ করে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে জানাবে, আমি চেষ্টা করবো আবার একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য কোন জায়গায় সমস্যা রয়েছে। আশা করি তোমরা জানাবে। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে কিছু প্রশ্ন দিতে চাই, যেটা তোমরা করবে। এই চিত্রটা কিন্তু আমি যে ভারসাম্য যখন দেখি ব্যাখ্যা করতেছি, যে ক্লাসের শুরু থেকে, তখন থেকে কিন্তু আমি কি করেছি? এই চিত্রটা ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে আবার তোমাদেরকে দিচ্ছি, যদি তোমরা পারো কিনা সেটা দেখার জন্য। দেখো, স্বাভাবিকভাবে যেভাবে থাকে এসি এফজি, ঠিক আছে। এবার দেখো,
এইখানে তুমি কি করবে, চিত্র অনুযায়ী কি করবে, চিত্রে আচ্ছা চিত্র অনুযায়ী টিআর সমান হয় টিসি সমান এফ সমান কত। দেখো আরেকটা একই ধরনের চিত্র দিচ্ছি, তবে সেটা কি দিয়ে, সাংখ্যিক মান দিয়ে। কেন হবে কি 10, কেন হবে কি 8, মানে 50। এখানে নির্ণয় করবে এমসি। এখানে চিত্রে মুনাফার পরিমাণ কত সেটা নির্ণয় করবে। ঠিক আছে, তাহলে কি এই 1 নং চিত্র 2 নং চিত্র দুটো চিত্র দিলাম, একটার সাথে একটা মিল রয়েছে, চিত্রে মিল রয়েছে, শুধু একটা হলো কি এটা হলো সংখ্যা দিয়ে আর এটা হলো সংখ্যা ছাড়া। দুটাতে তোমরা কি এটাতে টিআর এবং টিসি কত সেটা বের করবে, এখানে মুনাফা কত সেটা নির্ণয় করবে, আর এখানে শুধুমাত্র কি চিত্র অনুযায়ী মুনাফা কত সেটা নির্ণয় করবে। এরপরে দেখো আর দুটো চিত্র দিচ্ছি, যেটা ওকে প্রায় সেম। তিন নম্বর চিত্র অনুযায়ী তোমাদের একটা বিষয় নির্ণয় করতে হবে, সেটা হলো এ এবং ই এর মধ্যে কোনটি ভারসাম্য বিন্দু, এই দুটা বিন্দুর মধ্যে কোনটি ভারসাম্য বিন্দু এবং কেন সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে বা নির্ণয় করতে হবে। এরপরে দেখো 4 নম্বর চিত্রটাকে একটু খেয়াল করো, তোমাদের বলতে হবে কি এই চিত্রটার সাথে কোন ভারসাম্যের মিল রয়েছে। আমরা যে 3টা ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করেছি তার মধ্যে কোনটার সাথে মিল রয়েছে সেটা তোমাদের বলতে হবে। এবং 2 নম্বরে কি বলতে হবে, ভারসাম্য বিন্দু এফ বিন্দুতে না হয়ে ই বিন্দুতে কেন। কি বলেছে, ভারসাম্য বিন্দু এফ বিন্দুতে না হয়ে ই বিন্দুতে কেন সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে বা বলতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই 4টা সমস্যা তোমাদেরকে দিলাম বা 4টা চিত্র তোমাদেরকে দিলাম, সেই অনুযায়ী তোমরা সমাধানগুলো করে ফেলবে এবং তোমরা বাসায় আশা করি এগুলো সব কি করবে, প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, কোনো সমস্যা হলে জানাবে। আল্লাহ হাফেজ।